একের দাগে যে অঙ্কটি রয়েছে, একটি বর্গক্ষেত্র দেওয়া রয়েছে। বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে 4টি কিউ আধান রাখা আছে। তাহলে এক্ষেত্রে কি বের করতে হবে? না, এক্ষেত্রে তোমাকে বের করতে হবে কেন্দ্রের তড়িৎ প্রাবল্য কত আর কেন্দ্রের বিভব কত। আচ্ছা, তড়িৎ প্রাবল্যটা যদি আগে বের করে নিই, একটু লক্ষ্য করো যে এই আধানের জন্য তড়িৎ প্রাবল্য কেন্দ্রে এই ডিরেকশনে হবে। অনুরূপে এই আধানের জন্য তড়িৎ প্রাবল্য ওর উল্টো দিকে এদিকে হবে। এবার এরা কিন্তু সমান ও বিপরীতমুখী। তাহলে মোট প্রাবল্য কত হচ্ছে? মোট প্রাবল্য 0 হয়ে যাচ্ছে, কারণ ওরা যেহেতু বিপরীতমুখী তাই একে অপরকে প্রশমিত করে দিচ্ছে। অনুরূপে এর জন্য তড়িৎ প্রাবল্য এদিকে, আবার এর জন্য তড়িৎ প্রাবল্য এদিকে, এরাও সমান ও বিপরীতমুখী, তাহলে এরাও প্রশমিত করে দিচ্ছে। তাহলে মোট প্রাবল্য কত? না, মোট প্রাবল্য কিন্তু 0 হচ্ছে। তাহলে এখান থেকে উত্তরটা বলে দেওয়া যায় যে মোট প্রাবল্য 0, এরকম একটাই অপশন রয়েছে, এই অপশন। তবুও বিভবটাও বের করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বিভব বের করার কি সূত্র হয়? না, বিভবের সূত্র এটা হয়, ভি সমান 1/4πε0 ইন্টু কিউ বাই দূরত্বটা। এক্ষেত্রে দূরত্বটা এক্স, এক্ষেত্রে এই যে দূরত্বটা এটাকে এক্স ধরে নিয়েছি। এবার এক্স এর মানটা আমি এখানে বের করে দেখিয়ে দিয়েছি, এখান থেকে দেখে নাও কিভাবে বের করা আছে। তাহলে এক্স এর মানটা এ হচ্ছে, তাহলে এক্স এর মানটা বসিয়ে নাও এ। আর এক্ষেত্রে 4 দিয়ে কেন গুণ করা রয়েছে? না, 4টি আধানের জন্য মোট বিভব বের করতে বলা আছে, তাই 4 দিয়ে গুণ করা আছে। আর বিভব যেহেতু একটা স্কেলার রাশি, তাই এক্ষেত্রে কোনো ডিরেকশন দেখার দরকার নেই, এক্ষেত্রে শুধুমাত্র মানের যোগ করলেই হয়। এবার 2 এর যে অঙ্কটি রয়েছে, ফোঁটার অঙ্কের ক্ষেত্রে বিভবের যে সূত্র হয়, এই সূত্রটা মনে রাখতে হবে। এক্ষেত্রে ভি2 কিন্তু বড় ফোঁটার বিভব আর ভি1টা ছোট ফোঁটার বিভব। তাহলে মানগুলো শুধু বসিয়ে দাও, এখান থেকে V2:V1 এর মানটা পেয়ে যাবে। এবার 3 এর যে অঙ্কটা রয়েছে, যদি আয়তন স্থির থাকে, তাহলে যদি আয়তন স্থির রেখে দৈর্ঘ্য যদি বাড়ানো হয় বা কমানো হয়, তাহলে এই সূত্রটা লাগাবে। এবার এখান থেকে দেখো আর এর সঙ্গে এল এর কেমন সম্পর্ক? আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার। তাহলে এখান থেকে ক্লাস 11-এ যেটা শিখেছিলে ত্রুটির অঙ্কগুলোতে যেভাবে করতে, ডেল আর বাই আর বের করবে, এখান থেকে উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করবে। তারপর এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, শতকরা পরিবর্তন। এর মানটা কিন্তু দেওয়া রয়েছে 2%। তাহলে এটা 2 করে নাও, তাহলে এক্ষেত্রে 4% বাড়বে কিন্তু। আচ্ছা, বাড়বে না কমবে এটা কি করে বুঝবে? না, এখান থেকেই তো বোঝা যাচ্ছে, এই সমীকরণ থেকে বোঝা যাচ্ছে যে এল বাড়লে, দৈর্ঘ্য বাড়লে আর এর মান বাড়বে। তাহলে এক্ষেত্রে ডি অপশন ঠিক হচ্ছে। এবার 4 এর যে অঙ্কটি রয়েছে, আমি বিভিন্ন জায়গার ভোল্টেজ বিভবটা ধরে নিয়েছি। এই জায়গার বিভব 0 ধরে নিয়েছি। তাহলে দেখো এটা তো তার, এই তারের সর্বত্র বিভব 0 ভোল্টই হবে। এবার এই ব্যাটারিটা লক্ষ্য করো, এর নিচের দিকে কিন্তু কম হবে, নিচের দিকে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট, তাহলে এর উপরের দিকে এই জায়গাতে ভোল্টেজ কত হবে? না, 4 বেশি হবে, যেহেতু ব্যাটারির ইএমএফ 4, তাহলে 4 হবে এই জায়গাতে ভোল্টেজ। অনুরূপে এর এই জায়গাতে এর ওপরের পয়েন্টে ভোল্টেজ 6 হবে। এবারে এই জাংশনটার ভোল্টেজ এক্স ধরে নাও। এবারে কারেন্টের ডিরেকশন দেখো দিয়ে রেখেছি, কারেন্টের ডিরেকশন তোমার ইচ্ছা মতো যেদিকে খুশি নিতে পারো। এক্ষেত্রে আমি I1 I2 এই ডিরেকশনে আর আইটা নিচের ডিরেকশনে নিয়েছি। তাহলে এবার যে এই যে জাংশনটা, এই জাংশনে কেসিএল সূত্র লাগাও। কেসিএল সূত্র অনুযায়ী কি বলা যায়? তাহলে এই জাংশনের ক্ষেত্রে কত প্রবাহ প্রবেশ করছে? I1 ও I2 প্রবেশ করছে, বের হচ্ছে কত? I প্রবাহ বের হচ্ছে। তাহলে যত প্রবেশ করবে তত বের হবে, অর্থাৎ I1 প্লাস I2
সমান আই হতে হবে। এবার I1 এর মানটা কি করে বের করবে? দেখো I1 কিন্তু এই ডিরেকশনে যাচ্ছে I1, তাহলে এক্ষেত্রে এই দিকের ভোল্টেজ বেশি আর এই এক্স যে ভোল্টেজটা ওটা কিন্তু কম, কারণ কারেন্ট বেশি থেকে কমের দিকে যায়। এবার আই বের করার কি সূত্র হয় না, আই সমান ভোল্টেজ ডিফারেন্স ভি বাই আর। এটা কিন্তু ভোল্টেজ ডিফারেন্স মানে পার্থক্য, আর এর দুদিকের বিন্দুর ভোল্টেজের ডিফারেন্স। তাহলে এক্ষেত্রে 6 বেশি আর এক্স কম, তাহলে 6 মাইনাস এক্স বাই মোট রোধ কত, 1 ওহম আর 2 ওহম মিলিয়ে 3 ওহম হচ্ছে। তো অনুরূপে বাকি যেগুলো আছে I2 I ওদের মানগুলো বের করে নাও। তাহলে I2 কি করে বের করবে না, একই রকম এক্ষেত্রে কারেন্ট তো এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে এই 4 ভোল্টটা বেশি ধরতে হবে আর এক্সটাকে, এটা তো এক্সটা কম ধরতে হবে। তাহলে ভোল্টেজ ডিফারেন্স বেশি মাইনাস কম বাই রোধের মান কত না, 1 আর 2 মিলিয়ে 2 ওহম হচ্ছে। এবারে আই এর মান কি করে বের করবে না, আই মানে দেখো এই যে কারেন্টটা, তা এক্ষেত্রে কিন্তু এক্স থেকে এই জিরোর দিকে আসছে কারেন্ট, তাহলে এক্স মাইনাস 0 বাই 6। এবার এটাকে সমাধান করে এখান থেকে এক্স এর মানটা আগে বের করে নাও। তাহলে সমাধানটা দেখে নেবে, আমি সবগুলোকে 6 দিয়ে গুণ করে দিচ্ছি। এই যে সমীকরণ এই প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করে নিয়েছি। তাহলে সমাধান করে এক্স এর মানটা পেয়ে যাবে 4। এবার এক্স পেয়ে গেলে তুমি সবকিছু বের করতে পারবে, I1 I2 I3 I1 I2 I এদের সবের মান বের করতে পারবে। তো এক্ষেত্রে আমি I1টা আগে বের করছি না, I1 সমান কি হয় দেখো, I1 হচ্ছে এই যে এটা তো I1, অর্থাৎ 6 মাইনাস এক্স বাই রোধের মান নিচে 3, তাহলে এটা 2 এর 3 অ্যাম্পিয়ার। এটা কিন্তু একটা অপশন মিলে যাচ্ছে। এবার বাকিগুলো বের করে করে দেখতে পারো। এবার 5-এর যে অঙ্কটি রয়েছে, এটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় ছেদ বিন্দুতে, মানে এই যে জায়গাতে এখানে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। তাহলে একটা বাহুর জন্য চৌম্বক ক্ষেত্র আগে বের করে নাও, আগে এই বাহুটার জন্য চৌম্বক ক্ষেত্র বের করে নাও। চৌম্বক ক্ষেত্র বের করার কি সূত্র, এটা লম্বা তারের ক্ষেত্রে তার নিকটবর্তী বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করার সূত্র এটা হয়। এবার প্রত্যেকটা রাশির মানগুলো শুধু বসিয়ে নাও, তাহলে B1 এর মান এটা বেরোচ্ছে। এবার একটা বাহুর জন্য এটা, 4টা বাহুর জন্য কি হবে কি 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে ফাইনাল অ্যান্সার এটা হচ্ছে অপশন ডি ঠিক হচ্ছে। এরপর 6-এর অঙ্কতে বলা আছে ভূপৃষ্ঠের যে স্থানে অনুভূমিক ও উলম্ব উপাংশ সমান, তাহলে ট্যান থিটা সমান ভি বাই এইচ, এই সূত্র লাগিয়ে নাও। এক্ষেত্রে ভি আর এইচ তো সমান, তাহলে দুটোকেই ভি করে নিয়েছি। তাহলে 1 হচ্ছে থিটার মান 45 ডিগ্রি, অর্থাৎ থিটাটা কি, থিটা কিন্তু বিনতি কোণ, তাহলে এটা বিনতি কোণ 45 ডিগ্রি। এরপর 7-এর যে অঙ্কটি, 7-এর অঙ্কতে একটু ভুল রয়েছে, তড়িৎ চালক বলের মানটা দেওয়া নেই, আবিষ্ট তড়িৎ চালক বলটা 8 ধরে নাও। আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই সূত্রে মাইনাসটা নিতে হবে। এবার ডিআই এর মান কত, ডিআই মানে পরে কারেন্ট মাইনাস আগে কারেন্ট, পরে কারেন্ট কিন্তু -2, আগে কারেন্ট +2। এবার এটা সরল করে নেবে, এখান থেকে এল এর মানটা পেয়ে যাবে 0.1 হচ্ছে 0.1 হেনরি। এরপর 8-এর যে অঙ্কটি, পরিবর্তী প্রবাহের আরএমএস মান বের করতে হবে। তো আরএমএস মান বের করার সূত্রটা আমি লিখে দিয়েছি, এখান থেকে শুধু মানগুলো বসিয়ে নাও। I1 মানে 3 আর I2 মানে 4, তাহলে এক্ষেত্রে এটা 5/√2 হচ্ছে। এরপর 9-এর যে প্রশ্নটি রয়েছে, কোন ঘটনা থেকে বোঝা যায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো তির্যক তরঙ্গ, এটা সমবর্তন হবে। এটা আলোক চ্যাপ্টারে রয়েছে, সেটা তো এখনো পড়া হয়নি, এক্ষেত্রে এটা মনে রাখতে হবে।
10-এর যে প্রশ্নটি রয়েছে, যে শর্তে আচ্ছা মাইক্রোওয়েভ ওভেনে জলযুক্ত একটি খাদ্যবস্তুকে সবথেকে ভালোভাবে গরম করা যায়। তাহলে এক্ষেত্রে মনে রাখবে যে অপশান সি ঠিক হবে। মানে মাইক্রোওয়েভের কম্পাঙ্ক আর জলের অনুনাদি কম্পাঙ্ক যদি মিলে যায় সেক্ষেত্রে তাড়াতাড়ি খাবার গরম হয়ে যাবে বা জল গরম হয়ে যাবে। এরপর 11-র যে বিবৃতি রয়েছে, একটা বদ্ধতলের মধ্যে একটা দ্বিমেরু রেখা আছে, তাহলে দ্বিমেরুর মোট আধান কত হয়? আর দ্বিমেরুর একটা আধান যদি মাইনাস কিউ হয় আর একটা আধান প্লাস কিউ, তাহলে মোট আধান কিন্তু 0। তাহলে ফ্লাক্স কত হবে? বদ্ধতলের মধ্য দিয়ে ফ্লাক্স কি হয় না, ফ্লাক্স সমান মোট আধান বাই এপসাইলন। তাহলে মোট আধান তো 0, তাহলে এক্ষেত্রে মোট ফ্লাক্স 0। তাহলে এক্ষেত্রে বিবৃতি এ কিন্তু ঠিক রয়েছে, অ্যাসাম্পশন ঠিক আছে। রিজনে কি বলা আছে? একটি তড়িৎ দ্বিমেরু দুটি সমান ও বিপরীতমুখী আধান দ্বারা তৈরি, এটাও ঠিক রয়েছে। তাহলে এটাই কিন্তু সঠিক ব্যাখ্যাও হয়ে যাচ্ছে। এবার 12-র যে বিবৃতি আছে, একটি মিটার বিজি ব্যবহৃত তারের দৈর্ঘ্য 1 মিটার, এটা ঠিক রয়েছে। আর রিজনে কি বলা আছে? তারের দৈর্ঘ্য যত বেশি হয় পাঠ ততই নির্ভুল হয়, এটাও কিন্তু ঠিক রয়েছে। আর এটা সঠিক ব্যাখ্যা। এরপর 13-র দাগের যে অঙ্কটি রয়েছে, এ ও বি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। তাহলে এটা আমি ধাপে ধাপে করে দিয়েছি, এটা দেখে নাও। এক্ষেত্রে মনে রাখবে যে এই 3টে রোধ সমান্তরাল সমবায় আছে। এবার এটা কিভাবে সমান্তরাল সমবায় হলো না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। না এক্ষেত্রে দেখো, এই তারের সব জায়গাতে বিভব একই হবে, আবার এই তারের সব জায়গাতে বিভব একই হবে। তাহলে তুমি ভাবতে পারো যে এ বিন্দু এই তারের যে কোনো জায়গাতে তুমি নিতে পারো। তাহলে এক্ষেত্রে আমি এই বিন্দুটা এই জায়গাতে নিয়ে নিচ্ছি, কারণ এই তারের সব জায়গাতে বিভব তো একই। এই বিন্দু যেখানে খুশি তুমি নিতে পারো। তাহলে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এখানে এটা বাদ দিয়ে দিলাম। অনুরূপে যে বি বিন্দুটা, এটাকে এই তারের যে কোনো জায়গায় নিতে পারো তোমার ইচ্ছে মতো। তাহলে আমি এক্ষেত্রে বি বিন্দুকে এই জায়গাতে নিয়ে নিচ্ছি, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। এবার দেখো যে রোধগুলো, তাহলে এই বিন্দুটা এক্ষেত্রে এই বিন্দুটা তুমি এদিকে করে নাও আর বি বিন্দুটা এদিকে করে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার লক্ষ্য করো এই আরটা কার কার মধ্যে রয়েছে? বি বিন্দু এ বিন্দুর মধ্যে। দেখো এই আরটা বি ও এর মধ্যে রয়েছে। এবার এই রোধটা এটা কার কার মধ্যে রয়েছে? না দেখো, এটা বি থেকে স্টার্ট হয়েছে, এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, গিয়ে এতে গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ বি থেকে শুরু এতে গিয়ে শেষ। তাহলে বি ও এর মধ্যে এটা রয়েছে। দেখো এটা অনুরূপে এটা কিন্তু এ বিন্দু থেকে স্টার্ট করেছে আর শেষ হয়েছে বি বিন্দুতে এসে, অর্থাৎ এতে স্টার্ট বিতে শেষ। অর্থাৎ এই রোধটা দেখো, এটা এতে শুরু বিতে শেষ। তাহলে এবার অঙ্কটা সহজেই করতে পারবে যে এরা 3টে রোধ সমান্তরালে রয়েছে, তাহলে তুল্য রোধ R/3 হচ্ছে। এবার 14-র যে প্রশ্নটি রয়েছে, এক্ষেত্রে কারেন্ট যদি I হয়, I সমান আচ্ছা V সমান I, আর এখান থেকে V মানে কি? V মানে এর দুপ্রান্তের বিভব প্রভেদ V, মানে বহিস্থ বর্তনীতে যে বিভব প্রভেদ। তাহলে V সমান তো IR। এবার I এর মান কত? I কিন্তু I এর মান মোট EMF বাই মোট রোধ। মোট রোধ কত না, আচ্ছা এক্ষেত্রে প্রশ্নে একটা ছোট্ট ভুল রয়েছে। অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 3R, ওটাকে R করে নাও, ওটা ভুল আছে, ওটা R করে নাও, E, R, কারণ ছবিতে সেরকমই দেওয়া রয়েছে। এবার I এর যে মানটা পেলাম, I এর মানটা এই সমীকরণটাতে বসিয়ে নাও, এখানে I এর মানটা বসিয়ে নাও, তাহলে V এর মান পাচ্ছি এটা। এবার দেখো যদি R ক্যাপিটাল R এর চেয়ে ছোট হয়, অনেক ছোট হয়, সেক্ষেত্রে এক্ষেত্রে স্মল r কে বাদ দিয়ে দাও, তাহলে এটা ক্যাপিটাল R হচ্ছে।
তাহলে এবার এখান থেকে ভি কি হচ্ছে, ভি সমান দেখো, ভি সমান যদি এটা ক্যাপিটাল আর করে নেই তাহলে এটা ই হয়ে যাচ্ছে, অর্থাৎ ধ্রুবক হয়ে যাচ্ছে, অর্থাৎ ভোল্টেজ স্থির হয়ে যাচ্ছে। তাহলে এটা এই অপশানে রয়েছে, দেখো এই অপশানটা মিলে যাচ্ছে এক্ষেত্রে। এবার 15 দাগের যে অঙ্কটি রয়েছে আমি ধাপে ধাপে করে দিয়েছি, এটা দেখলে আপাতত বুঝতে পেরে যাবে। তো এক্ষেত্রে এই অংশে দেখো, এই অংশে ডিআইডিটি মানে কি, ডিআইডিটি মানে এর নতি, এর নতি সব জায়গায় একই রয়েছে, এবং যেহেতু এটা সূক্ষ্ম কোণ সৃষ্টি করছে টি এর সাথে, তাহলে নতি সব জায়গাতে ধনাত্মক, অর্থাৎ ডিআইডিটি, ডিআইডিটি ধনাত্মক, পজিটিভ। তো আমি সেটা একটা উদাহরণ হিসাবে 5 ধরে নিয়েছি, ধরো ওর মানটা +5। এই জায়গাতে ডিআইডিটি কত না সমান্তরাল, তাই ডিআইডিটি 0। আবার এই অংশে ডিআইডিটি কত, আর ডিআইডিটি এক্ষেত্রে নেগেটিভ হবে, কারণ টি অক্ষের সঙ্গে দেখো এটা স্থূলকোণ সৃষ্টি করছে, তাহলে ডিআইডিটি নেগেটিভ, কারণ ট্যান স্থূলকোণ নেগেটিভ হয়। তো আমি উদাহরণ হিসাবে একটা নেগেটিভ মান -5 নিয়ে নিচ্ছি। এবার প্রথম অংশে, এই অংশে ই এর মান কত হবে, আবিষ্ট ভোল্টেজ কত হবে না, আবিষ্ট ভোল্টেজ বের করার সূত্র এটা, এক্ষেত্রে অবশ্যই মাইনাস চিহ্নটি নিতেই হবে। তাহলে ডিআইডিটি কত, ডিআইডিটি দেখো ওই অংশে ডিআইডিটি +5, তাহলে +5 বসিয়ে নাও, তাহলে এটা হয়ে যাচ্ছে -5L, অর্থাৎ এটা এর নিচে হবে। আবার একই রকম মাঝের অংশে কি হচ্ছে, মাঝের অংশে এখানে ডিআইডিটি তো 0, তাহলে ডিআইডিটির মান 0 বসিয়ে নাও, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। ও একই রকম এই শেষ অংশে ডিআইডিটি নেগেটিভ -5, তাহলে এটা +5L হয়ে যাচ্ছে, অর্থাৎ এই অংশটি, অর্থাৎ এই অপশানটি ঠিক রয়েছে। এবার 16 যে অঙ্কটি, একটি তরঙ্গ দেওয়া আছে, তাহলে তরঙ্গের ক্ষেত্রে এই কন্ডিশনটা লাগিয়ে নাও, যখন t সমান 0 তখন x সমান 0, আর তখন কিন্তু y সমান 0। এখানে দেখো এখানে কোনোটা সরণ হয়নি, উলম্ব দিকে সরণ হয়নি, মানে y এর মান 0। তাহলে এই তিনটে কন্ডিশন এই সমীকরণে বসিয়ে নাও। এখান থেকে পেয়ে যাবে যে sin phi সমান 0। তাহলে phi এর কটা মান পাওয়া সম্ভব না, 0 পাই দুটো মান সম্ভব। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে দুটো মান সম্ভব, এক্ষেত্রে 0টা সম্ভব নয়, কারণ 0 থাকলে তরঙ্গটা এরকম ভাবে হতো, তাহলে এক্ষেত্রে এটাই গ্রহণযোগ্য। এবার 17 যে অঙ্কটি রয়েছে, বিচলন বেগের অনুপাত চেয়েছে। আচ্ছা, বিচলন বেগ ভিডি সমান I/a নিয়ে, আর এরিয়া কত πr², তাহলে ভিডি প্রপোর্শনাল টু 1/r²। তো এখান থেকে শুধুমাত্র মানগুলো বসিয়ে নেবে। আচ্ছা, ব্যাসার্ধের অনুপাত যা হয় ব্যাসের অনুপাত কিন্তু তাই হয়। প্রশ্নে কিন্তু ব্যাসের অনুপাত দেওয়া আছে 4/1, 1/4, তাহলে ব্যাসার্ধের অনুপাতও 1/4ই হবে। তাহলে অ্যান্সার এক্ষেত্রে 16:1। এবার 18 যে অঙ্কটি রয়েছে, তো এটা ব্যাটারির সঙ্গে দুবার দু রকম রোধ লাগানো হয়েছে, সেক্ষেত্রে কারেন্টটাও আলাদা আলাদা হয়েছে। তো এক্ষেত্রে কারেন্ট বের করার কি সূত্র হয় না, কারেন্ট বের করার এই সূত্রটা। তাহলে এক্ষেত্রে যদি প্রথম ক্ষেত্রে কারেন্ট ধরে নাও I1, দ্বিতীয় ক্ষেত্রে কারেন্ট ধরে নাও I2, তাহলে এক্ষেত্রে I প্রপোর্শনাল টু 1/r+r, কারণ ই তো উভয় ক্ষেত্রে ধ্রুবক, উভয় ক্ষেত্রে একই কোষ, তাহলে I1 এর জন্য এটা R1 আর অভ্যন্তরীণ রোধ একই আছে, আর I2 মানে দ্বিতীয় ক্ষেত্রে বহিঃস্থ রোধ R2, অভ্যন্তরীণ রোধ একই আছে। এবার এই প্রবাহের অনুপাতটা দেওয়া আছে 3/1, আর প্রথম ক্ষেত্রে বহিঃস্থ রোধ 4, দ্বিতীয় ক্ষেত্রে বহিঃস্থ রোধ 20। এবার এটা কোনাকুনি গুণ করে স্মল r এর মানটা বের করে নাও। এবার 19 যে অঙ্কটি রয়েছে,
হুইস্টন ব্রিজের 4টা রোধ দেওয়া আছে, 10, 10, 10, এটা 30 এবং তার সঙ্গে একটা আর এর সমান্তরাল সমবায়। যদি এটা নিস্পন্দ অবস্থায় থাকে তাহলে কিন্তু পি বাই কিউ সমান আর বাই এস, এই কন্ডিশন স্যাটিসফাই হতে হবে। তাহলে পি বাই কিউ কত? পি, এটা কিউ, 10, 10, এটা আর, এটা এস। তাহলে আর 10 আর এস হচ্ছে এটা তুল্য রোধ। তো সমান্তরালে তুল্য রোধ কত হয়? না, এই দুটোর গুণ বাই যোগ। এবার এখান থেকে সরল করে নেবে, এখান থেকে আর এর মানটা পেয়ে যাবে। এরপর 20 দাগের যে অঙ্কটি রয়েছে, একটা দণ্ডচুম্বকের মধ্যবিন্দুকে বাঁকানো হয়েছে 60 ডিগ্রি কোণে, মানে এটা কিন্তু এইভাবে বাঁকানো হয়েছে, বৃত্তাকারে নয়। তাহলে এক্ষেত্রে দেখো এই দুটো, আচ্ছা, দণ্ডচুম্বকের কার্যকরী দৈর্ঘ্য কত হবে? এক্ষেত্রে একটা মেরু এখানে, একটা মেরু এখানে, কার্যকরী দৈর্ঘ্য কিন্তু এইটা। এবার যদি এটা 60 ডিগ্রি হয়, আবার এই বাহু সমান, তাহলে এই কোণ সমান এই কোণ হতে হবে। অর্থাৎ এটা থিটা হলে এটাও থিটা। তাহলে 60 ডিগ্রি প্লাস 2 থিটা মিলিয়ে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটার মান পেয়ে যাবে 60 ডিগ্রি। অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হয়? সমান হয়। তাহলে এক্ষেত্রে 1 মিটার অ্যান্সার হবে। দুটো মেরুর মধ্যে দূরত্ব 1 মিটার, মানে চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার। এবার 21 থেকে 25 এটা মডেল কোশ্চেন পেপার 4-এ করে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে। তবু আমি এখানে 22, 23 করে রেখেছি, এটা দেখে নিতে পারো। ক্যালকুলেশনটা শুধু করা আছে, দেখে নাও। আর এক্সপ্লানেশন মডেল কোশ্চেন পেপার 4 থেকে পেয়ে যাবে। আর 26 থেকে 30 মডেল কোশ্চেন পেপার 1-এর 21 থেকে 25-এ করে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে। এবার 31 থেকে 35, আচ্ছা 31 থেকে 35 এটা আমি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা এখান থেকে দেখে নেবে।